আচ্ছা, আজকের আলোচনাটা শুরু করা যাক একটা নাম দিয়ে, নেতাজি সুভাষচন্দ্র বসু। হুম। এই নামটা শুনলে প্রথম যে ছবিটা আমাদের মাথায় আসে সেটা কি? আমার তো মনে হয় এক অদম্য সংগ্রামী, আপোষহীন। ঠিক তাই, একজন সংগ্রামী যার জীবন, আর বিশেষ করে তার জীবনের শেষটা পুরোটাই যেন একটা মিস্ট্রি, তাই না? একটা রহস্যে ঢাকা। একদম। আর এই রহস্যটাই বোধহয় তাকে আরও বেশি জীবন্ত করে রেখেছে আমাদের কাছে। ঠিক, আর আজ আমরা ঠিক সেই রহস্য আর সেই সংগ্রামের গভীরে যাওয়ার চেষ্টা করব। আর আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো ব্যবহার করে আমরা শুধু ঘটনাগুলো দেখব না, বরং বোঝার চেষ্টা করব তার সিদ্ধান্তগুলোর পেছনের ভাবনাটাকে। হ্যাঁ, কেন তিনি বারবার স্রোতের বিপরীতে হেঁটেছেন। ঠিক। আমাদের আজকের আলোচনায় আমরা তার অবিশ্বাস্য শিক্ষা জীবন থেকে শুরু করে আইসিএস এর মতো চাকরি ছেড়ে দেওয়া, কংগ্রেসের ভেতরের মতবিরোধ, আজাদ হিন্দ ফৌজ তৈরি করা, এবং অবশ্যই সেই অন্তর্ধান রহস্য। হ্যাঁ, সবকিছুই ছুঁয়ে যাব। চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। নিশ্চয়ই। সুভাষচন্দ্র বসুর উত্থানের গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। কটকের এক অত্যন্ত শিক্ষিত পরিবারে জন্ম এবং ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবী। কলকাতার প্রেসিডেন্সি কলেজ হয়ে সোজা পাড়ি দিলেন ইংল্যান্ডে, আর সেখানে গিয়ে যা করলেন সেটা এক কথায় অবিশ্বাস্য। আপনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস পরীক্ষার কথা বলছেন? হ্যাঁ, 1919 সালে তিনি সেই পরীক্ষায় শুধু পাশই করেননি, মেধা তালিকায় 4র্থ স্থান অধিকার করেন। ভাবা যায় সেই সময়ে একজন ভারতীয়র জন্য এটা ছিল সাফল্যের সর্বোচ্চ শিখর। ব্রিটিশ সাম্রাজ্যের ইস্পাত কাঠামোর অংশ হওয়ার একটা পাক্কা টিকেট। আর ঠিক সেখানেই তিনি সবাইকে চমকে দিলেন। যে চাকরির জন্য তখন লোকে স্বপ্ন দেখত, সেই নিশ্চিত ভবিষ্যৎ, ক্ষমতা, সম্মান, সবকিছুকে তিনি এক কথায় প্রত্যাখ্যান করলেন। ব্রিটিশ সরকারের অধীনে কাজ করবেন না বলে চাকরি থেকে ইস্তফা দিলেন। এটা হজম করা কঠিন। কেন কেন কেউ এমনটা করবে? এখানেই আমাদের প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্টটা লুকিয়ে আছে। এই ঘটনাটা শুধু একটা চাকরি ছেড়ে দেওয়া ছিল না। আরে তাহলে কি ছিল? এটা ছিল একটা সম্পূর্ণ দর্শনকে, একটা সিস্টেমকে প্রত্যাখ্যান করা। তিনি শুধু ব্রিটিশদের অধীনে চাকরি করতে চাননি তা নয়, তিনি আসলে পুরো ব্যবস্থাটাকেই অবৈধ বলে মনে করতেন। আচ্ছা, তার তার কাছে সমস্যাটা শুধু ব্রিটিশ শাসকরা ছিল না? না, সমস্যাটা ছিল খোদ শাসন ব্যবস্থায়। তার তিনি সিস্টেমটাকে ভেতর থেকে ঠিক করার বদলে বাইরে থেকে ভাঙতে চেয়েছিলেন। একদম। সেই সময়ের অনেক নরমপন্থী নেতা মনে করতেন যে ব্রিটিশ প্রশাসনে যদি ভারতীয়দের সংখ্যা বাড়ে তাহলে হয়তো দেশের মঙ্গল হবে। কিন্তু সুভাষচন্দ্র বসুর এই পদক্ষেপটা ছিল সেই ধারণার একেবারে মূলে আঘাত। ঠিক। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে ব্যবস্থাটা পরাধীনতার উপর দাঁড়িয়ে আছে, তার অংশ হয়ে দেশের সেবা করা যায় না। আত্মমর্যাদা আর দেশের মুক্তি যে কোনো ব্যক্তিগত সাফল্যের চেয়ে অনেক বড়। এই একটা সিদ্ধান্তই তাকে তার সমসাময়িক অনেক নেতার থেকে আলাদা করে দিয়েছিল। দেশে ফিরে তিনি তো সরাসরি রাজনীতিতে যোগ দিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাত ধরে কংগ্রেসে তার পথ চলা শুরু হয়। এবং খুব দ্রুত, অত্যন্ত দ্রুত তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। হ্যাঁ, কারণ তার মধ্যে একটা সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল। আমাদের সূত্রগুলো তার দৃঢ় নেতৃত্ব এবং বিপ্লবী চিন্তাধারার কথা বারবার বলছে। তিনি শুধু অনুগামী ছিলেন না, তার নিজস্ব একটা ভিশন ছিল। একদম। তিনি শুধু স্বাধীনতা চাননি, তিনি স্বাধীন ভারতের একটা রূপরেখাও তৈরি করে ফেলেছিলেন মনে মনে। তার জনপ্রিয়তা এতটাই বেড়েছিল যে 1938 সালে হরিপুরা আর তারপর 1939 সালে ত্রিপুরী, পরপর দুবার তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন। কিন্তু দ্বিতীয়বার জেতার পরেই তো আসল গণ্ডগোলটা শুরু হলো। মহাত্মা গান্ধীর সঙ্গে তার মতবিরোধ চরমে উঠল। এই মতবিরোধটাকে প্রায় শুধু অহিংসা বনাম সশস্ত্র সংগ্রাম এই সহজ সমীকরণে ফেলে দেয়া হয়, কিন্তু বিষয়টা তার চেয়ে অনেক বেশি জটিল ছিল। কিরকম? এটা ছিল ভারতের স্বাধীনতার পথ এবং সময় নিয়ে দুটো ভিন্ন দর্শনের সংঘাত। গান্ধীজি এবং কংগ্রেসের মূল নেতৃত্ব ধাপে ধাপে আলোচনার মাধ্যমে স্বাধীনতার দিকে এগোতে চাইছিলেন। আর সুভাষচন্দ্র বসুর অত ধৈর্য ছিল না। ঠিক তাই, তিনি মনে করতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশদের ওপর চাপ সৃষ্টি করার একটা সুবর্ণ সুযোগ। তার নীতি ছিল আপোষহীন সংগ্রাম। কোনো রকম আপোষ নয়। না, তিনি ব্রিটিশদের দুর্বলতার সুযোগ নিয়ে পূর্ণ স্বরাজের দাবি আদায় করতে চেয়েছিলেন। কোনো ডোমিনিয়ন স্ট্যাটাস বা ওই জাতীয় আলোচনায় তিনি বিশ্বাসী ছিলেন না। আর এখানেই সংঘাতটা বাঁধে। কিন্তু আমি একটা জিনিস ঠিক বুঝতে পারছি না,
1939 সালের নির্বাচনে তিনি তো গান্ধীজির নিজের মনোনীত প্রার্থী পাট্টবী সীতারামায়াকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন। হ্যাঁ, বিপুল ভোটে। এটা তো একটা গণতান্ত্রিক জয়। তাহলে একজন নির্বাচিত সভাপতিকে কেন পদত্যাগ করতে হলো? এর পেছনের রাজনীতিটা ঠিক কী ছিল? এটা ছিল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতির কি বলবো, অসাধারণ চাল। চাল? হ্যাঁ, সুভাষচন্দ্র বসু নির্বাচনে জিতলেন ঠিকই, কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটি, যা আসলে দলের ক্যাবিনেটের মতো কাজ করে, তার প্রায় সমস্ত সদস্য, যারা গান্ধীজির অনুগামী ছিলেন, একযোগে পদত্যাগ করলেন। এর ফলে সুভাষচন্দ্র বসু একজন সেনাপতি হয়ে গেলেন, যার কোনো সৈন্য নেই। অর্থাৎ তাকে প্রেসিডেন্ট হিসেবে কাজই করতে দেওয়া হচ্ছিল না। একেবারেই। তাকে এমন একটা অবস্থায় ফেলে দেওয়া হয় যেখানে হয় তাকে গান্ধীজির দেখানো পথেই চলতে হবে, নয়তো পদত্যাগ করতে হবে। একদম। এটা ছিল একটা রাজনৈতিক অচলাবস্থা তৈরি করে জনপ্রিয় কিন্তু আদর্শগতভাবে ভিন্ন একজন নেতাকে কোণঠাসা করে দেওয়ার একটা নিখুঁত উদাহরণ। শেষ পর্যন্ত তিনি নিজের আদর্শের সঙ্গে আপোষ করলেন না। না করে সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন এবং কংগ্রেসের ভেতরেই ফরওয়ার্ড ব্লক নামে নিজের দল তৈরি করলেন। তাহলে কংগ্রেসের মূল স্রোত থেকে তার পথটা এখানেই পুরোপুরি আলাদা হয়ে গেল। হ্যাঁ। আর এর পরের ঘটনা তো আরও নাটকীয়। ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দী করে রেখেছে, আর তিনি সেখান থেকে উধাও। হ্যাঁ, 1941 সালের সেই ঘটনা, এক কথায় যাকে বলে দুঃসাহসিক। কড়া ব্রিটিশ নজরদারি এড়িয়ে ছদ্মবেশে কলকাতা থেকে পেশোয়ার, সেখান থেকে কাবুল, তারপর মস্কো হয়ে বার্লিন, এই যাত্রা পথটা নিয়েই তো একটা আলাদা আলোচনা হতে পারে। কিন্তু আসল প্রশ্ন হলো, তিনি এই অসামান্য ঝুঁকিটা কেন নিলেন? তার লক্ষ্যটা কী ছিল? লক্ষ্য ছিল একটাই, শত্রুর শত্রুকে মিত্র বানানো। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ব্রিটিশরা জার্মানি, ইতালি আর জাপানের বিরুদ্ধে লড়ছে। সুভাষচন্দ্র বসুর রণনীতি ছিল অত্যন্ত বাস্তববাদী। তিনি এই দেশগুলোর সাহায্য নিয়ে ভারতের বাইরে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে একটা সামরিক ফ্রন্ট খুলতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন শুধু দেশের ভেতরের আন্দোলন যথেষ্ট নয়, একদম, বাইরে থেকে একটা বড় আঘাত হানতে হবে। এই পরিকল্পনারই বাস্তব রূপ ছিল আজাদ হিন্দ ফৌজ। ঠিক। সিঙ্গাপুরে 1943 সালে তিনি রাসবিহারী বসুর হাতে গড়া ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনের দায়িত্ব নিলেন। আর সেখান থেকেই ডাক দিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আজাদ হিন্দ ফৌজ বা আইএনের গুরুত্বটা বুঝতে হবে। অনেকেই এর সামরিক সাফল্য বা ব্যর্থতা নিয়ে কথা বলেন। হ্যাঁ, ইম্ফল আর কোহিমা যুদ্ধে তারা বীরের মতো লড়েও শেষ পর্যন্ত সফল হতে পারেনি, এটা ঠিক। কিন্তু আইএনের আসল জয়টা যুদ্ধক্ষেত্রে হয়নি। তাহলে কোথায় হয়েছিল? এর আসল জয়টা হয়েছিল মনস্তাত্ত্বিক স্তরে। মনস্তাত্ত্বিক? হ্যাঁ, আজাদ হিন্দ ফৌজ একটা মিথকে ভেঙে দিয়েছিল। সেই মিথটা হলো, ভারতীয় সৈন্যরা শুধুমাত্র ব্রিটিশদের প্রতি অনুগত থাকবে। আচ্ছা। যখন ব্রিটিশরা দেখল যে ভারতীয় যুদ্ধবন্দীরাই তাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে, দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিচ্ছে, তখন ব্রিটিশ সাম্রাজ্যের মূল ভিত্তিটাই নড়ে গেল। যে ভারতীয় সেনাবাহিনীর উপর ভর করে তারা 200 বছর ধরে শাসন চালিয়েছে, সেই সেনাবাহিনী আর নির্ভরযোগ্য রইল না। তার মানে ব্রিটিশদের ভারত ছাড়ার সিদ্ধান্তের পেছনে এই উপলব্ধিটাও একটা বড় কারণ ছিল। তখন সেই সাম্রাজ্য আর টিকতে পারে না। লালকেল্লায় যখন আজাদ হিন্দ ফৌজের অফিসারদের বিচার শুরু হলো, তখন পুরো দেশ যেভাবে তাদের সমর্থনে ফুঁসে উঠেছিল, তাতে ব্রিটিশরা তাদের শেষের দিনের সংকেত পেয়ে গিয়েছিল। আজাদ হিন্দ ফৌজের লড়াই শেষ হলো সামরিক পরাজয়ের মধ্য দিয়ে। আর সুভাষচন্দ্র বসুর নিজের জীবনের গল্প, সেটা তো শেষই হলো না। ঠিক। আমরা এখন সেই অধ্যায়ে এসে পৌঁছেছি যা নিয়ে আজও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি, তার অন্তর্ধান। আমাদের হাতে থাকা তথ্যসূত্র বলছে, সরকারিভাবে জানানো হয় যে 1945 সালের 18 অগস্ট তাইওয়ানের তাইহোকু বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন এবং হাসপাতালে তার মৃত্যু হয়। কিন্তু সূত্রগুলোতেই বলা হচ্ছে যে তার মৃত্যু রহস্যে ঘেরা এবং এই বিষয়ে বহু মতভেদ রয়েছে। এই ধোঁয়াশাটা কেন কাটেনি? কারণ কোনো অকাঠ্য প্রমাণ মেলেনি যা সব পক্ষকে সন্তুষ্ট করতে পারে। যেমন দুর্ঘটনার কোনো ছবি নেই, তার দেহাবশেষ পাওয়া যায়নি, এবং যে জাপানি অফিসাররা তার সাথে ছিলেন বলে বলা হয়, তাদের বয়ানেও কিছু অসঙ্গতি পাওয়া যায়। এই প্রমাণের অভাবেই নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে। একদম।
কেউ বলেন তিনি রাশিয়াতে চলে গিয়েছিলেন, কেউ বলেন তিনি ছদ্মবেশে ভারতেই ফিরে এসেছিলেন সাধু হয়ে, নানা কথা। এই রহস্যময়তা কি তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে? নিঃসন্দেহে এই রহস্যই তাকে একজন ঐতিহাসিক চরিত্রের থেকে এক কিংবদন্তিতে পরিণত করেছে। যেহেতু তার মৃত্যুর কোনো চূড়ান্ত প্রমাণ নেই, তাই ভারতীয়দের মনে তিনি এক অমর নায়ক হিসেবে বেঁচে আছেন, যিনি হয়তো একদিন ফিরে আসবেন। এই অন্তর্ধান রহস্য তাকে ইতিহাসের পাতা থেকে বের করে এনে লোককথার নায়কে পরিণত করেছে। তাহলে আজকের এই পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি, কি দাঁড়ালো? আমরা দেখলাম একজন মেধাবী ছাত্রকে, যিনি দেশের জন্য ব্যক্তিগত সাফল্যের চূড়া থেকে নেমে এলেন। তারপর দেখলাম একজন আপোষহীন রাজনৈতিককে, যিনি ক্ষমতার জন্য নিজের আদর্শকে বিসর্জন দেননি। আর সবশেষে দেখলাম একজন সেনাপতিকে, যিনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের মুক্তির জন্য একটা সেনাবাহিনী তৈরি করে ব্রিটিশ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ চালালেন। তার জীবন ছিল সাহস, আত্মত্যাগ আর দেশের প্রতি গভীর ভালোবাসার এক জীবন্ত দলিল। তার দেখানো পথটা হয়তো অন্যদের থেকে ভিন্ন ছিল, কিন্তু লক্ষ্য ছিল একটাই, ভারতের পূর্ণ স্বাধীনতা। কোনো আপোষ নয়, কোনো শর্ত নয়, শুধু পূর্ণ স্বাধীনতা। তিনি দেশপ্রেম, শৃঙ্খলা এবং আত্মমর্যাদার যে প্রতীক তৈরি করে গেছেন, তা আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। তা তো বটেই। আমাদের আজকের আলোচনা এখানে শেষ হচ্ছে, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। আমাদের তথ্যসূত্রগুলো বারবার তার বিপ্লবী চিন্তাধারার কথা বলছে। একবার ভাবুন তো, যদি 1945-এ সেই দুর্ঘটনা না ঘটত এবং 47-এর পর নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের রাজনীতিতে সক্রিয় থাকতেন। ইন্টারেস্টিং প্রশ্ন। তার সেই আপোষহীন, শৃঙ্খলাবদ্ধ এবং কিছুটা সামরিক ধাঁচের বিপ্লবী ধারণাগুলো যদি সদ্য স্বাধীন হওয়া ভারতের রাষ্ট্রীয় নীতি নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা নিত, তাহলে আজকের ভারতের চেহারাটা, তার পথ চলাটা কতটা অন্যরকম হতে পারত। এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। এই ভাবনাটা রইল আমাদের শ্রোতাদের জন্য।